নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলায় দেখুন জানলার ওই পাশটাতে কেমন কুয়াশা পড়েছে, ছবি আঁকা যাচ্ছে। তো আমি একটু ইমোজি এঁকেই নিলাম। এই যে একটা ফেস দিয়ে দিলাম। পরে অবশ্য আমার মেয়েও এসেছিল। তবে কি জল তো হাত দিলে ঠান্ডা পড়ে। ওইজন্য মেয়েকে গ্লাসের মধ্যে খুব একটা হাত দিতে দিই না। তবে মাঝে, মাঝে নিজেরও ইচ্ছে হয়। আমাদের এখানে ওয়েদারটা ভীষণই খারাপ। আর অনেক জায়গাতেই খারাপ। তবে কিছু, কিছু জায়গায় সূর্যের মুখ দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কদিন থেকে সূর্যের মুখই দেখা যাচ্ছে না। কোনো আলো নেই। মানে আলো বলতে সূর্যের যে তাপ, আলো সেরকমটা না। সকালবেলা যেরকম ওয়েদার, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যেবেলা সব একই। আর এই যে সকালে আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু এত হাওয়া যে আমার এই যে নাক বন্ধ করে নিলাম চাদর দিয়ে। নাকে মুখে এত হাওয়া ঢুকছে। তো বাইরেই বেরোনো যাচ্ছে না। সবসময় দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। কিন্তু আজকে আবার বেড কভারটা চেঞ্জ না করলেই নয়। কয়েকদিন থেকে কাচতে পারছি না। ভাবলাম যে ওয়েদারটা একটু ভালো হোক তারপরে কেচে দেব। কিন্তু এখন দেখছি ওয়েদারের ভরসা করলে আর হবে না। কারণ নোংরা জিনিসের ওপরে আর ইউজ করতে ইচ্ছা করে না। আর আজকে অন্য একটা ধোয়া বিছানার চাদর পেতে নিয়ে তার উপরে এই যে একটা ব্ল্যাঙ্কেট ছিল এটা পেতে নিচ্ছি। কারণ এই শুধুমাত্র কটন চাদরের ওপরে এখন শুলে কেমন যেন ঠান্ডা লাগছে, গরমই বোধ হয় না। ওইজন্য একটা পুরনো কম্বল পেতে নিলে বেশ নরমও লাগে, সফট, সফট হয় আর তাড়াতাড়ি কিন্তু হাত পা গরম হয়ে যায়। তো ওইজন্য আজকে এই বুদ্ধিটা করলাম। আর আজকে আমারও সর্দি, সর্দি একটু ভাব হয়তো কথাটা শুনে বুঝতে পারছেন। একে তো আমার সর্দির ধাত থাকে ওইজন্য খুব সাবধানেই থাকতে হয় যাতে ঠান্ডা না লাগে। কিন্তু কি করব ঠান্ডার মধ্যে জলের কাজ করতে হচ্ছে, বাসন-টাসন ধোয়া, তারপরে আজকে কাপড়ও কেচে দেব। ওইজন্য একটু সর্দি, সর্দি যদিও খুব বেশি এখনো লাগেনি। তবে লেগে যাবে। কারণ আমার সর্দির সিগনাল আমি আগে থেকেই পেয়ে যাই। মানে যখন খুব খারাপ কন্ডিশন হয় তার ৭ দিন আগে থেকে সিম্পটম বোঝা যায় যে না এই যে লাগছে উনি আসছেন। এবার এসেই যখন আমাকে গ্রাস করে ধরবেন তখন আমার অবস্থা খুব কাহিল হয়ে যায়। তারপরে এই যেখানে দেখুন আমি বালিশের কভারটাও চেঞ্জ করে দিই। যখন বেড কভারটা চেঞ্জ করি ওইদিন বালিশের কভারটাও ধুয়ে দিই। আর এর আগের দিনের একটা ভিডিওতে বলছিলাম যে সকাল, সকাল যেহেতু রান্নাবান্না করতে হচ্ছে, যেরকম টাইমে আমার করতে হয়, তো এত ঠান্ডার মধ্যে উঠতে দেরি হচ্ছে আর শর্টকাটে রান্নাবান্না করছি, ওইজন্য রান্নার ভিডিও সেরকমভাবে শেয়ার করা হচ্ছে না। আর রান্নার ভিডিও যদি শেয়ার না করি তাহলে আর এক্সট্রা খুব একটা কাজও হয় না। তো ভাবি যে কি করব, কিভাবে আপনাদের সঙ্গে সময় কাটাবো? ওই নিয়ে একটু আ দ্বিধার মধ্যে পড়ে যাই। জানলার পর্দাগুলো খুলে দিয়ে আর কি হবে? রোদ তো ঢুকবে না। আ রোদ আলো ঢুকবে না বরঞ্চ আরো ভেজা, ভেজা ভাব বাইরেটায় দেখা যায়। আমার মনে হয় না খুলে যদি আমি এই পর্দার উপরে আরেকটা কোনো চাদর দিয়ে ঢেকে রাখতাম তাহলে বোধহয় ঠান্ডাটা আরেকটু কম ঢুকতো। আমার শুধু মনে হয় যে কি জানি জানলা দিয়েও ঠান্ডা ঢোকে নাকি? কিন্তু এগুলো জানলা দিয়ে তো ঠান্ডা ঢোকার খুব একটা কথা নয়। আর তারপরে এই যে এখানে আমি একটা পুরোনো ট্রান্সপারেন্ট শিট নিয়েছি। এটা আমার ডাইনিং টেবিলের উপরে ছিল। তো ওটা কিছু, কিছু জায়গায় কেমন ফুটি-ফাটা হয়ে গেছিল। তো ওটা আমি আর ইউজ করতাম না। একদিন ধুয়ে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ছাদে দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম এখন এটাকে একটু কাজে লাগিয়ে নিই। কাজে বলতে এটাকে আমি একটু সাইজ মতন কেটে নিচ্ছি। আ এমন একটা কাজে লাগাবো, এটা একটু দরকার। যেহেতু ট্রান্সপারেন্ট তাই দেখা যাবে না। আর এই যে দেখুন টিভি ক্যাবিনেটের উপরের যে স্পেসটা, এই জায়গায় কিন্তু সহজে পরিষ্কার করা হয় না। মাঝে, মাঝে যখন একদম উপরে উঠে ঘর ক্লিনিং করি তখন গিয়ে এই জায়গাগুলো মোছা হয়। তাছাড়া নিচের শেলফগুলো হঠাৎ-মঠাৎ কিন্তু পরিষ্কার হয়। আর উপরে যেহেতু এভাবে পরিষ্কার হয় না ওইজন্য ধুলো পড়ে থাকে। তো ভাবলাম যে এতে প্লাইটাও নষ্ট হবে, প্লাইয়ের গ্লেজটাও নষ্ট হয়ে যাবে। আর ওরকম ধুলো পড়ে থাকলে পরে আমার মুছতেও অনেক পরিশ্রম হয়ে যাবে। ওইজন্য ওই ট্রান্সফারের শিটটাকে সাইজ মতন কেটে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ধুলো যা পড়বে এটার উপরেও পড়বে। আমার অত আর পরিশ্রম করার দরকার নেই। মাঝে, মাঝে উঠেই মোছামুছি করো, ওই জিনিসটার ব্যাপার নেই। মাঝে, মাঝে ধুয়ে দেবো আবার, তাহলেই আবার পরিষ্কারই থাকবে। তো সংসারের কাজকর্মের মধ্যে একটু ট্রিক্স খাটিয়েই চলতে হয় যে যাতে নিজের পরিশ্রমটা একটু কম হয়, সংসারের ব্যয়টা একটু কম হয়। এরকম বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু হাউসওয়াইফরা সবসময় চেষ্টা করি সংসারের বাজেটের মধ্যে কিভাবে আ সবকিছু চালনা করা যায়। এক কথায় নিজের ভালো-মন্দ অনেকটা বিসর্জন দিয়েই নিজের স্বার্থের কথা চিন্তা না করে সবসময় ফ্যামিলির কথা চিন্তা করি।
কিন্তু এই জিনিসটা সবাই বোঝে না। এই ছোট্ট, ছোট্ট স্যাক্রিফাইস গুলো কেউ বোঝে না। যে এটা আমি হয়তো বাইরে থেকে কিছু কিনে আনতে পারতাম, একটু টাকা খরচা হতো। তো সবসময় মনে করি যে কিভাবে বাড়ির মধ্যে থাকা উপকরণ দিয়ে বাজেট কম করে আ এই ধরনের ইউজ গুলো করব। যদিও এগুলো এমন কিছু ব্যাপার না। এগুলো এগুলো গুরুত্বহীন অনেকের কাছে। কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের কাছে আমাদের ছোটখাটো যেগুলো চাহিদা, যেগুলো ভালোবাসার জিনিস, নিজের হাতের সাজানো গোছানো সংসার এর মূল্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি। এটা হয়তো এর গুরুত্ব বোঝার মতন মানুষ খুব কমই আছে। কিন্তু আমরা নিজেরা, নিজেরা কিন্তু বুঝতে পারি যারা এই ধরনের মানসিকতার আমার মতন, তারা এর মূল্যটা, এই ভালোবাসার মূল্যটা তাদের কাছে অনেকখানি সংসারের প্রতি। একটা বাড়ির বউ বা বাড়ির মেয়ে সংসারের জন্য লক্ষ্মী বা অলক্ষ্মী দুটোই হতে পারে। মানে লক্ষ্মীর কোনো আলাদা সার্টিফিকেট নেই যে এই বউ একদম সংসারের লক্ষ্মী আর একটা বউ সংসারের অলক্ষ্মী। একজনই মানুষ দুভাবেই ট্রিট করা যেতে পারে, যে সম্পূর্ণ সেটা ডিপেন্ড করবে যারা তার সঙ্গে ব্যবহার করছে তার উপর। আমার সঙ্গে যদি আমার হাসব্যান্ড বলুন বা বাড়ির মেম্বাররা ভালো ব্যবহার করে, সবসময় হাসি মুখে কথা বলে, ভালোবাসাপূর্ণ কথা বলে, তাহলে কিন্তু আমার মন মানসিকতা ভালো থাকবে। ফলে আমি সংসারের জন্য ছোটখাটো স্যাক্রিফাইস করব। নিজের হাতে সংসারটাকে চালনা করব যাতে সবার সুবিধে হয়, অসুবিধে কারো না হয়। সেই সঙ্গে সংসারের বাজেটের দিকে খেয়াল রাখবো, অতিরিক্ত ব্যয় যাতে না হয়। এই জিনিসগুলো আমরা নিজে থেকেই করব। এর জন্য আমাদেরকে বলে দেওয়ার দরকার হবে না। শুধুমাত্র যেটুকু দরকার হবে সেটা হচ্ছে একটু ভালোবাসাপূর্ণ কথা, একটু সম্মান, একটু আ মার্জিত কথাবার্তা। এই ধরনের চিন্তাভাবনা এবং এই ধরনের ভালোবাসার প্রকাশের মাধ্যমেই কিন্তু একটা মানুষের মন জয় করা যায়। বিশেষ করে একজন মেয়েকে বাড়ির লক্ষ্মী তৈরি করা যায়। আবার সেই মেয়েই কিন্তু অলক্ষ্মী হয়ে যেতে পারে যদি বাড়ির মেম্বারদের থেকে খারাপ ব্যবহার পায়। তখন কিন্তু তার সংসারের প্রতি কোনো আর মায়া থাকে না, মোহ থাকে না। তখন তার আর ইচ্ছে করবে না যে এই সংসারের জন্য আমি কোনো কিছু করি বা কোনো স্যাক্রিফাইস করি। যদি তাকে বোঝানো হয় যে এই সংসারটা তোমার না, তুমি শুধু এখানে আ একজন বউ, বাড়ির অন্য বাড়ির মেয়ে এই বাড়িতে এসছো থাকা খাওয়ার জন্য। তখন কিন্তু তার মনে খুব দুঃখ হয়, এটাই স্বাভাবিক। তখন সে আর নিজে এরকমটা চায় না যে এই সংসারের প্রতি তার কোনো দায়িত্ব আছে বা সংসারটাকে একটু কম ব্যয়ে চালাতে হবে। তখন কিন্তু সে হাল ছেড়ে দেয়। আর তখনই সে অলক্ষ্মী হয়ে যায়। সুতরাং একটা মেয়ে বা একটা বউকে অলক্ষ্মী বা লক্ষ্মী করে তোলার দায়িত্ব কিন্তু সেই ফ্যামিলি মেম্বারের উপরই নির্ভর করে। তাদের দৃষ্টিভঙ্গি কেমন, তাদের বাচনভঙ্গি কেমন, এই জিনিসগুলোর উপর নির্ভর করে। এখানে আমি আবার চলে এসেছি একটু কিচেনে, ঘি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। কারণ গাজরের হালুয়া করব। শীতের দিন আর গাজর তো একটা কমন সবজি। অনেকগুলো দেখলাম ফ্রিজে আছে। তো ভাবলাম আজকে একটু গাজরের হালুয়া করে নিই। আর অল্প পরিমাণেই করব। খুব বেশি খাওয়ার তো আর মানুষ নেই। আমার মনে হয় একটা মেয়েই বলুন বা একটা ছেলেই বলুন, যখন কোনো কারণবশত অভিমান করে, বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে বা আ যে সমস্ত প্রেমিক-প্রেমিকার সম্পর্ক রয়েছে তাদের মধ্যে, সেই অভিমানটাকে ভালোবাসা দিয়েই ভাঙাতে হয়। উল্টে যদি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, "কেন এরকম করছো?" বা তাকে হার্ট করে কথা বলা হয়, তাহলে কিন্তু সম্পর্কটা আরো বিগড়ে যায়। আর একটা মেয়েই বলুন, ছেলেই বলুন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যেহেতু মেয়ে আমি নিজে এবং মেয়েদের মেন্টালিটিতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মেয়েদের অভিমান করুক, ঝগড়াঝাটি করুক, যাই করুক না কেন, বিনিময়ে তারা একটু ভালো রেসপন্স আশা করে। আর যখন আপনি বুঝবেন যে আপনার সঙ্গে কোনো আপনার স্ত্রী বলুন বা কোনো ভালোবাসার মানুষই হোক আর কথা বলছে না, সে চুপ করে গেছে হঠাৎ করে, তখন সেটার কারণ হচ্ছে সে যুদ্ধ করতে, করতে ক্লান্ত। এটা আমার মনে হয় যে আমি যেরকমটাই আছি, ঝগড়া করি বা যেরকম বকবক করি না কেন, আমি যদি হঠাৎ করে চুপ হয়ে যাই, তখন বুঝবেন যে সে পিছু হটে গেছে। সে আর পারছে না। সে ক্লান্ত হয়ে পড়েছে। একটা সম্পর্ক থেকে তার আর তখন কোনো এক্সপেকটেশন থাকে না। একটা বা নিশ্চল পাথরের মতন হয়ে যায়। কোনো ফিলিংস গুলো কে সে মেরে ফেলে। বরঞ্চ আমার মনে হয় ঝগড়াঝাটি, কথাবার্তা এগুলোই ফিলিংস এর একটা অনুভূতি, একটা বেঁচে থাকার একটা প্রকাশ। সুতরাং সেই প্রকাশটাকে একটু স্বাভাবিকভাবে হ্যান্ডেল করা উচিত। উল্টে
তাকে যদি চুপ করিয়ে দেওয়া হয় সেটা মানে বেঁচে থেকেও সে প্রায় মৃতপ্রায় হয়ে যায়। এটা আমার ধারণা। আর এখানে দেখুন আমি এই যে গাজরের হালুয়াটা করছি, কাজু, কিশমিশ আর এখন দুধ দিয়ে দিচ্ছি। একটু গুঁড়ো পাউডারও দিয়ে দেবো। আমার ঘরে সামান্য গুঁড়ো পাউডার ছিল, খুব বেশি পরিমাণ ছিল না। তাই অল্প পরিমাণেই দিব। তবে যতটুকুই করেছি যেরকমটাই বেশ ভালো টেস্টি হয়েছিল খেতে। আমি এই সমস্ত জিনিসগুলো এক্সট্রা বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে পারতাম না আগে। তবে এখন বেশ ভালোই লাগে একটু, একটু করে বানালে। তবে বেশি পরিমাণে খেতে পারি না। খুব বেশি মিষ্টি হলে আমার মুখ ধরে যায়। আর বেশি চিনি বা বেশি মিষ্টি খাওয়া তো হেলথের পক্ষে ভালোও না। তবে পিঠে পুলির সিজনগুলোতে একটু মিষ্টি জাতীয় খাবারটা বেশিই হয়ে যায়। তবে আজকাল পিঠে পুলির খাওয়ার পরিমাণও অনেক কমে গেছে। বানানো হয় ঠিকই, অনেক ফ্যামিলিতেই বানানো হয়। কিন্তু খাওয়ার পরিমাণ অনেকটা কম। আমার তো বানানোই হয় না। কারণ আমার এই বাড়িতে তো খাওয়ার মতন কেউ নেই। গ্রামের বাড়িতে শাশুড়ি মা বানায়। তারপরে যখন বাবার বাড়িতে যাই সেখানেও মা বানিয়েছিল। তো ওইভাবেই খাওয়াটা হয়ে যায়। ওইজন্য নিজে আর বানাই না। তবু যদি ওয়েদারটা একটু ভালো থাকতো, রোদ-টোদ উঠতো তাহলে হয়তো কিছু বানাতাম, অন্তত মালপোয়া, পাটিসাপটা, সোজাসাপটা জিনিসগুলো বানাতাম। তবে বানাবো, একটু আমার শরীরটাও ঠিক হোক আর তারপরে ওয়েদারটাও একটু ঠিক হোক। তারপরে একটু আধটু বানাবো। কারণ যারা আমাদেরকে দিয়েছে তো তাদেরকেও একটু পিঠে পুলির মিষ্টিমুখ করানোটা দরকার। ভালোবেসে তারা যখন দেয় তো আমাদেরও একটু কর্তব্য করা উচিত তাদের প্রতি। এখানে হালুয়াটা আমি একটু ঢেকে দিলাম গাজরটা নরম হওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও ভালো লাগে এবং আমার অন্যান্য ভিডিওগুলোও ওয়াচ করুন এবং সেগুলো যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি জানি যে সব রকম ভিডিওগুলো তো আর সবার পছন্দ মতন হয় না। যেমন আজকের ভিডিওতেও আমি খুব বেশি আমার কাজকর্ম শেয়ার করতে পারলাম না। কারণ বুঝতেই পারছেন যে যেটা বললাম যে ওয়েদার খারাপের কারণে আমি সেরকম কোনো কাজকর্ম করছি না বা যতটুকু করছি শেয়ার করার ইচ্ছেও করছে না। মানে ক্যামেরা নিয়ে ভিডিও করার ইচ্ছেও করছে না। ওইজন্য যারা নতুন দেখছেন তারা শুধুমাত্র একটা ভিডিও না আর ২-১ টা ভিডিও দেখুন। তারপরে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন। ওইজন্যই আমি এভাবে বললাম কথাটা। আর যারা পুরনো বন্ধু রয়েছেন, যারা আমার ভিডিও এখনো দেখছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো এগিয়ে যেতে পারব না। আর এই এগিয়ে যাওয়ার যে পথ, জার্নিটা শুরু করেছি, সেটাকে হঠাৎ করে থামিয়ে দেওয়াও সম্ভব নয়। এখানে গাজরের হালুয়াগুলো আমি বাটিতে ঢেলে নিয়েছি। সৃষ্টিরটায় খুব কম দিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।